ইতিহাস। ছোটবেলায় আমাদের পড়ার বইয়ের সাল তারিখের চাপে বা পরীক্ষার সিলেবাসের ভয়েও আমরা বিষয়টার রস কিন্তু সেভাবে পাঠ্য বই থেকে অন্তত গ্রহণ করতে পারি। তবে ইতিহাসের উপর নির্ভর করে লেখা গল্প, উপন্যাস, নাটক, সিনেমা, সিরিজ এই সমস্ত কিছু কিন্তু একদম 8 থেকে 80 সব সময় সবার কাছেই অত্যন্ত জনপ্রিয়। আসলে ইতিহাসকে কেন্দ্র করে যে কোনো ফিকশন, সেখানে একদিকে যেমন ইতিহাসের সেই রোমাঞ্চ বা কোনো ভুলে যাওয়া অতীতের রহস্যময় অধ্যায় এগুলো উঠে আসে, ঠিক তেমনি যে কোনো গল্প তো আসলে মানুষেরই কথা বলে। সে কোনো বিখ্যাত রাজারাই হোক কি একদম সাধারণ কোনো অতি তুচ্ছ একজন মানুষ, আলটিমেটলি সেই ইতিহাসের পাতার একটা নাম হয়ে কিন্তু তারা থেকে যান না। তারা প্রত্যেকেই রক্তমাংসের চরিত্র হয়ে ওঠেন এবং তাদের সুখ দুঃখ পাওয়া না পাওয়ার সাথে আমরাও কিন্তু কানেক্ট করতে পারি। এই জন্যই বোধহয় আমাদের সবারই এটা খুব ভালো লাগার একটা জনরা, বিশেষ করে আমার। আর আমার চ্যানেলে আমি এই জন্যই কয়েক মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমার পড়া সেরা 5টা বাংলা ঐতিহাসিক উপন্যাস। সেই ভিডিওটা আপনাদের সবার কাছে অত্যন্ত ভালোবাসা পেয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এবং আপনারা সবাই কমেন্ট বক্সে জানতে চেয়েছেন যে এই ধরনের এই জনরার আরো বইয়ের সাজেশন আপনারা পেতে চান। তো আপনাদের সবার জন্য আজকের এই ভিডিও নিয়ে এসেছি আমার ভালো লাগার আরো 5টা বাংলা ঐতিহাসিক উপন্যাসের কথা। তো আর দেরি না করে চলুন শুনে নি কি এই 5টা বই। নাম্বার 1, সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ। মনের মানুষ বইটার প্রধান চরিত্র আমাদের বাংলার সাধক কবি লালন ফকির। এখন লালন ফকির একজন বাস্তব ঐতিহাসিক চরিত্র হলেও তার সম্পর্কে ইতিহাস অনেকটাই নীরব। তার জীবনের বেশি তথ্য আমরা কিন্তু পাই না। যেটা থেকে গেছে সেটা হলো তার গান, সেগুলোই অমর রয়ে গেছে আমাদের বাংলা সাহিত্যে, আমাদের লোকগীতিতে, আমাদের সবার মনে। মূলত সেই সমস্ত গানগুলো এবং ইতিহাসলব্ধ যে সামান্য তথ্য, তার উপর ভিত্তি করে লেখক অসাধারণ একটা গল্প বুনে তুলেছেন, যেখানে আমরা দেখি অষ্টাদশ শতকে অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার এক দরিদ্র পরিবারের ছেলে লালু, সে কিভাবে লালন ফকির হয়ে ওঠে সেই যাত্রাপথ, এবং তারপর আমরা ডুব দিই তার মনোজগতে, তার দর্শন, তার ধর্মচিন্তা, এবং খুঁজে ফিরি তার সেই মনের মানুষকে তারই সাথে। এর সরল ঝরঝরে ভাষা একদিকে যেমন বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের পাঠক সবার ভালো লাগবে, ঠিক তেমনি এর যে গভীর জীবন দর্শনের কথা এত সহজ ভাষায় তুলে ধরেছে, সেটাও আমার মনে হয় সবার মন ছুঁয়ে যাবে। আমার খুব ভালো লাগার একটা বই মনের মানুষ। নাম্বার 2, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাঁর জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ উপন্যাস ইছামতি, যার জন্য তাকে মরণোত্তর রবীন্দ্র পুরস্কারও প্রদান করা হয়। আমরা এর আগে বলছিলাম অষ্টাদশ শতকের কথা, সেখান থেকে আমরা ইছামতিতে চলে যাব 19বিংশ শতকে। অবিভক্ত বঙ্গদেশের নদী এবং খুলনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদী, সেই নদীর ধারে পাঁচপোতা গ্রাম এবং সেখানকার মোল্লাহাটি, নীলকুঠি এবং তৎসংলগ্ন মানুষজন তাদের জীবনের কথা বলে। বুঝতেই পারছেন, নীলকুঠি মানে নীল চাষ, দেওয়ান এবং নীলকর সাহেবদের অত্যাচার, চাষিদের দুর্দশা, নীল বিদ্রোহ, এই সমস্ত কথা তো উঠে এসেছেই। তার সাথে সাথে লেখকের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি তৎকালীন গ্রাম বাংলার প্রাকৃতিক এবং সমাজ জীবনের চিত্র খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ইছামতি একটা ঐতিহাসিক উপন্যাস ঠিকই, কিন্তু সেটা মূলত মূক জনগণের দৈনন্দিন জীবনকার তুচ্ছাতি তুচ্ছ দিন যাপনের ইতিহাস, সময়ের পট পরিবর্তনের ইতিহাস, এবং যে সমস্ত নীলকর সাহেব তাদের এত অহংকার, এত তারা মনে হয় যেন এত ক্ষমতাশালী, কোনোদিনই তাদের কোনোদিন কোনো ক্ষয় হবে না, কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় সবকিছুই চলে যায়, কোনো কিছুই স্থায়ী নয়, থেকে যায় শুধু শাশ্বত জীবন প্রবাহ। এবং ইছামতি এই কালো প্রবাহ এবং চিরন্তন জীবন প্রবাহের প্রতীক। অসাধারণ সুন্দর একটা উপন্যাস, এটাও মোটামুটি বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের পাঠক সবার খুব ভালো লাগবে। নাম্বার 3, এই লেখকের কথা আমি এর আগের লিস্টে আমি বলতে পারিনি, কারণ বলেছিলাম যে খুব ব্যক্তিগত আমার চয়েস এই 5টা উপন্যাস, এবং এখানে বাংলা সাহিত্যের এত ঐতিহাসিক যে জনরার যে মণিমুক্ত ছড়িয়ে আছে সবার কথা বলা সম্ভব নয়, কিন্তু তবুও প্রায় প্রত্যেকটা কমেন্টেই একটা কথা উঠে এসছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কোথায়। তো আজকের লিস্টে অবশ্যই তিনি আছেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমার নিজেরও খুব প্রিয় একজন লেখক, এবং তারও এত ভালো ভালো ঐতিহাসিক গল্প উপন্যাস রয়েছে, তার মধ্যে থেকে একটা বেছে নেওয়া খুব কঠিন। আমার ব্যক্তিগত পছন্দের যেটা রয়েছে সেটা হলো
এটা একটা ক্লাসিক যে গৌড় মল্লার। তো আমরা এতক্ষণ অষ্টাদশ বা ঊনবিংশ শতকের কথা বলছিলাম, সেখান থেকে এক লাফে আমরা চলে যাব খ্রিস্টীয় সপ্তম শতকে, একদম সেই ওই যে রাজা রাজরা, যুদ্ধ বিগ্রহ সংগ্রাম, এই সমস্ত পটভূমিতে। যে সময়কার কথা এই বইটাতে বলা হচ্ছে, গৌড়বঙ্গের রাজা শশাঙ্ক, তার মৃত্যু হয়ে গেছে ইতিমধ্যেই। তার পুত্র মানবদেব কয়েক মাস রাজত্ব করে তারপর তিনিও পরাজিত এবং বঙ্গ জুড়ে মাৎসন্যায় একটা প্রচন্ড অরাজক নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা দেখি যে একটা খুব ছোট্ট একটা গ্রামের এক কিশোর বজ্র, সে হঠাৎ জানতে পারে তার বংশ পরিচয়, তার পিতৃ পরিচয়। সে শশাঙ্ক দেবের পুত্র মানবদেব তার সন্তান, অর্থাৎ শশাঙ্কের পৌত্র। তো এই কিশোর ছেলেটি বজ্র, সে তখন তার গ্রামের জীবন ছেড়ে দিয়ে তার ভাগ্যান্বেষণে এবং তার পিতাকেও খুঁজতে সে বেরিয়ে পড়ে কর্ণসুবর্ণের উদ্দেশ্যে। মেনলি একটা কামিং অফ এজ স্টোরি, এবং সেটাকে কেন্দ্র করে তার পটভূমিতে খুব সুন্দরভাবে সেই সময়কার যে মাৎসন্যায়, যে অরাজক পরিস্থিতি, যুদ্ধ বিগ্রহ, রাজা, ষড়যন্ত্র, বা এইরকম নানান ধরনের যে একদম মানে রোমাঞ্চকর যে ঐতিহাসিক উপন্যাসের প্লট হয়, সেটা দারুণ জমজমাট ভাবে বুনে তুলেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আর তার সাথে সাথেই রয়েছে তার অসাধারণ এই যে গ্রাম বাংলার যে বর্ণনার জায়গাগুলো, বা বজ্রর মাতার সঙ্গে যে মানবদেবের প্রেমের খুব সংক্ষিপ্ত একটা জায়গা, কিন্তু এত মন ভরে যায়। বা তারপর যখন কর্ণসুবর্ণে এসে সেখানকার যে রাত্রি জীবন, নৈশ জীবন, এরকম নানান রকম ছোট ছোট জায়গা, যেগুলো এমন অসাধারণ ভাবে তিনি সেই বর্ণনাগুলো তুলে ধরেছেন, এমন তার ভাষা, যে সেগুলো প্রত্যেকটা আমরা যেন দেশ কালের সীমানা ছাড়িয়ে সেই গল্পের পটভূমিতে কিন্তু আমরা চলে যাই। তো সব মিলে খুব সুন্দর একটা উপন্যাস গৌড় মল্লার, যেটা মূলত বিগিনার লেভেলের পাঠকদের তো খুব ভালো লাগবেই, আর যারা অ্যাডভান্স লেভেলের পাঠক একবার একটু পিছন ফিরে দেখতে চাইলে অবশ্যই আপনারাও পড়ে নিন গৌড় মল্লার। আমাদের লিস্টের পরবর্তী যে দুটো গল্প, দুজনই একদম আধুনিক সময়কার বর্তমান যুগের লেখক লেখিকা। নাম্বার 4 শ্রী সন্মাত্রানন্দের লেখা নাস্তিক পণ্ডিতের ভিটা। আমার চ্যানেল যারা অনেকদিন ধরেই দেখছেন তারা জানেন যে এটা আমার এত প্রিয় একটা বই, যে আমার চ্যানেলে বিভিন্ন তালিকায় বা বিভিন্ন কনটেক্সটে এই বইটার কথা বারবার উঠে এসছে। তো এই তালিকাতেও আছে এই বই। এখানে আমরা দেখি এই গল্পের প্রধান চরিত্র অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। তো এখানে তিনটে টাইমলাইন। খ্রিস্টীয় দশম একাদশ শতক, যেখানে আমরা দেখি তৎকালীন বঙ্গদেশের বজ্রযোগিনী গ্রাম, সেখানকার রাজপুত্র চন্দ্রগর্ভ সে কি করে বৌদ্ধ ভিক্ষু অতীশ দীপঙ্কর হয়ে উঠছে। তারপর খ্রিস্টীয় ত্রয়োদশ শতক, এখানে আমরা দেখি তিব্বতী একজন লামা, সে সুদূর তিব্বত থেকে তিনি ছুটে এসছেন বাংলা বিহার এই অঞ্চলে অতীশ দীপঙ্করকে আরো গভীরভাবে জানতে। এবং লাস্টে এখনকার সময় একবিংশ শতক, সেখানে একজন ইয়াং আর্কিওলজিস্ট অমিতায়ুধ, তার হাতে এসে পড়ে একটা 1000 বছরের পুরনো চন্দন কাঠের বাক্স। তার সূত্র ধরে খুঁজতে খুঁজতে ইতিহাস সে চলে যায় সেই তৎকালীন বজ্রযোগিনী গ্রাম, যেটা এখনকার বাংলাদেশের মধ্যে পড়ছে, সেখানে নাস্তিক পণ্ডিতের ভিটায়। যেটা নাস্তিক পণ্ডিত, সেখানে বলা হতো অতীশ দীপঙ্করকেই। এবং তার সেই সময়কার, আগে বললাম যে তিনি একজন রাজপুত্র ছিলেন, সেই যে রাজপ্রাসাদ তার ভগ্নাবশেষ, সেটাই নাস্তিক পণ্ডিতের ভিটা। তো এই তিনটে টাইম লাইনে প্যারালালি গল্প চলতে থাকে। আর টাইম কিন্তু এখানে লিনিয়ার নয়, তিনটে আলাদা আলাদা টাইম লাইন এখানে কোএক্সিস্ট করে একসাথে, একটা আলাদা প্লেনে। এবং এগুলো যখন একসাথে সংঘর্ষ হয়, সেই সমস্ত জায়গাগুলো, এই যে টাইমকে একটা অন্যরকম ভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, সেইটা এই বইয়ের একটা অন্যতম সম্পদ। আর এই তিনটে টাইম লাইনের গল্পকে এক সূত্রে বেঁধেছে এক আবহমান নারী সত্তা, যে জন্ম জন্মান্তরে ফিরে ফিরে আসে এদের সকলকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। এই বইয়ের কমপ্লেক্স প্লট স্ট্রাকচার, লেখকের অসাধারণ ভাষাশৈলী, এবং তার সাথে ধর্ম দর্শন এগুলো নিয়ে নানান গভীর আলোচনা, মানে ফিকশনের এই এটুকু জায়গার মধ্যে যতটা সম্ভব হয় পুরো ততটাই আমাদের মন ঘুরিয়ে দিয়েছেন লেখক। এবং আমার তালিকার এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, কয়েক মাস আগে সদ্য প্রকাশিত এখনকার সময়কার অন্যতম জনপ্রিয় লেখিকা দেবারতী মুখোপাধ্যায়ের কৃষ্ণ সিন্ধু। এই বইয়ে আমরা দেখি, এই বইয়ের পটভূমি মূলত 1909 থেকে 1912 এই সময়কার মধ্যে আন্দামান সেলুলার জেল এবং সেখানকার স্বাবলম্বন গ্রাম। কারাবাসের 10 বছর অতিক্রান্ত হয়ে গেলে বন্দীদের সেলুলার জেল থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তারা সেই দ্বীপ ছেড়ে যেতে পারে না। তো তাদের নিয়ে গড়ে ওঠে স্বাবলম্বন গ্রাম। আর একদিকে তো এই সেলুলার জেল তার একটা অত্যাচারের, একটা অমানুষিক অন্ধকার, একটা নারকীয় চিত্র,
সেখানে যেমন উঠে এসছে একটা বাস্তবসম্মত চিত্র, তেমনই এই যে স্বাবলম্বন গ্রাম, যেটা একটা গালভরা একটা সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট, একটা রিহ্যাবিলিটেশন প্রজেক্ট, কিন্তু সেইটার আড়ালে, সেইটার যে পাদপ্রদীপের নিচে অন্ধকারে কিভাবে বিশেষ করে মেয়েদের নিয়ে একটা সরকারের তরফ থেকেই তো একটা ঘৃণ্য রাজনীতি করা হয়, এবং সেইটার আড়ালেও সেখানকার একটা এমন চক্র গড়ে উঠেছে যার সাথে ইংরেজ, দেশীয় মানুষজন, পুরুষ মহিলা সবাই যুক্ত আছেন। কি করে সে সমস্ত মহিলাদের বহুভোগ্যা করে তুলে নিজেদের মুনাফা লোটা যায়, এরকম একটা ঘৃণ্য পরিস্থিতি। এই নারকীয় অন্ধকার পরিস্থিতি, এই অমানবিক পরিস্থিতির মধ্যে দিয়েও মূলত আমরা দেখি যে একটা মানবিকতার গল্প উঠে এসছে। এখানকার মূল চরিত্ররা এই অন্ধকার স্থান কালেও তাদের মনের আলোকে, তাদের সত্তার আলোকে নিভতে দেন না। সেই চরিত্রগুলো কখনো ঐতিহাসিক চরিত্র, আমরা দেখি আলিপুর বোমা মামলার রাজবন্দীরা, বিশেষ করে সেখানকার উল্লাসকর দত্ত, ইন্দুভূষণ রায় প্রমুখ, এবং এদিকে একটা কাল্পনিক নারী চরিত্র নীলা। তারা কি করে এই পরিস্থিতিতেও মাথা উঁচু করে শুধু বাঁচতে চায় তাই নয়, অন্ধকার ভাগ্যের হাতে নিজেদের সমর্পণ করতে চায় না। খুব সুন্দর টান টান একটা প্লট, প্রচুর তথ্য রয়েছে, তথ্য সমৃদ্ধ একটা বই, এবং একদম ঝরঝরে ভাষা, যেটা বিগিনার দের জন্য একদম বিগিনার ফ্রেন্ডলিও বটে। তো ওভারঅল এই বইটা কিন্তু পড়তে শুরু করলে একদম এক টানা আপনাকে ধরে রাখবে, আনপুট ডাউনেবল একটা বই, কৃষ্ণ সিন্ধু কি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আরো 5টা আমার প্রিয় ঐতিহাসিক উপন্যাসের তালিকা, যেখানে আমি চেষ্টা করেছি ঐতিহাসিক উপন্যাসে একই জনরার মধ্যে বিভিন্ন সময়কার বিভিন্ন লেখক লেখিকার বিভিন্ন সাব জনরার গল্প তুলে আনতে, যাতে আপনাদের সবাই এই তালিকা থেকে কিছু না কিছু ভালো লাগার বই আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পড়তে থাকুন। দেখা হবে খুব শিগগির কোনো নতুন বইয়ের কথা নিয়ে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার প্রিয় ঐতিহাসিক উপন্যাসের কথা জানাতে ভুলবেন না।